দর্শক স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছে আমি নুজহাত রাহনুমা। রাজধানীতে বেড়েছে শীত, তাপমাত্রা নেমেছে 12 ডিগ্রি সেলসিয়াসে, যা মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে শীতের তীব্রতা বেড়েছে। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। হিমেল বাতাস এবং ঘন কুয়াশায় কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে। পাবনায় সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে ঈশ্বরদী আবহাওয়া অফিস। নওগাঁয় শীতের তীব্রতা বেড়েছে, সেখানে সর্বনিম্ন তাপমাত্রা 10.6 ডিগ্রিতে নেমেছে। এদিকে দিনাজপুরে সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 11.6 ডিগ্রি সেলসিয়াস। কুড়িগ্রাম জেলায় সর্বনিম্ন তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াস এবং পটুয়াখালীতে গত 2 দিনের তুলনায় তাপমাত্রা সামান্য বাড়লেও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো কুয়াশা ঝরছে। নওগাঁ থেকে শীতের খবর জানাতে এবারে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আব্দুর রৌফ। রৌফ, তাপমাত্রা কমে যাওয়ায় কী ধরনের প্রভাব দেখতে পাচ্ছেন, আমাদের বিস্তারিত জানান। আপনি যেমনটি বলছিলেন, গতকালকে নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয়েছিল 9 ডিগ্রি, যা এই শীত মৌসুমে ছিল সর্বনিম্ন। আজকে সেই তাপমাত্রাটি কিছুটা বৃদ্ধি পেয়েছে। আজকে সেই সর্বনিম্ন তাপমাত্রা 10.6 ডিগ্রি পরিমাপ করেছে নওগাঁর বদলগাছি কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার কর্মকর্তা আবহাওয়া অফিসে। এছাড়া এই তাপমাত্রা সামান্য একটু বৃদ্ধি পেলেও কিন্তু শীতের তীব্রতা একেবারেই কমেনি, বরং এই উত্তর থেকে বয়ে আসা হিমেল হাওয়ার কারণে সেই শীতের তীব্রতাটাকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। এই কনকনে হাড় কাঁপানো শীতের মধ্যে বেকায়দায় পড়েছে বিশেষ করে শ্রমজীবী মানুষ যারা রয়েছে, ছিন্নমূল ভবঘুরে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষরা, তারা কিন্তু চরম বিপাকে পড়েছে। তারা এই শীতকে উপেক্ষা করে খোলা মাঠে বের হয়ে কাজ করতে পারছে না এবং অনেক মানুষজনও কিন্তু এই শীতে প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছে না, যার কারণে রাস্তাঘাটে মানুষের চলাচলও কমে গেছে। এই কারণে কিন্তু অটো যেগুলো আছে, সিএনজি যেগুলো আছে, অটো রিক্সা যেগুলো আছে, এগুলো যাত্রী কমে গেছে। যাত্রী কমে যাওয়ার কারণে শ্রমজীবী মানুষদের আয় কমে গেছে। এছাড়া জেলাতে কিন্তু এখন পর্যন্ত শীতের যে তীব্রতা হানা দিয়েছে, এই শীতের তীব্রতায় যেন একটি শীতার্ত মানুষও কষ্ট না থাকে, সেই লক্ষ্যকে সামনে রেখে জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই জেলার 11টি উপজেলাতে 50,000-এরও বেশি শীতবস্ত্র বিতরণ করা হয়েছে এবং শীতের তীব্রতা যতদিন থাকবে ততদিন পর্যন্ত এই শীতবস্ত্র বিতরণের কার্যক্রম অব্যাহত রাখা হবে। আমার সঙ্গে কথা হয়েছে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সঙ্গে। তিনি জানিয়েছেন, নওগাঁতে যতদিন পর্যন্ত শীতের তীব্রতা আছে ততদিন ধরে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে এবং এই শীত মৌসুমে 1 লক্ষ শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণে কিন্তু লক্ষ্যমাত্রা অর্জন করা হয়েছে। জেলার 11টি উপজেলা নির্বাহী কর্মকর্তা যারা রয়েছেন, তারা কিন্তু প্রতিদিনই সন্ধ্যার পরে আপনার শীতবস্ত্র নিয়ে খুঁজে খুঁজে শীতার্ত মানুষদের কিন্তু আপনার শীতবস্ত্র বিতরণ করছে, এমন দৃশ্য দেখা দিয়েছে। তবে শীতের এই তীব্রতা আরো আগামীতে কিছু বৃদ্ধি পাবে, এমনটি জানিয়েছে নওগাঁর বদলগাছি কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা মিজানুর রহমান। তো শীত নিয়ে এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। ঘন কুয়াশার কারণে বন্ধ রয়েছে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল। সেখানে রয়েছেন সহকর্মী মাহফুজুর রহমান, তার কাছ থেকে জানবো আরো বিস্তারিত। মাহফুজ, কখন ফেরি চলাচল স্বাভাবিক হতে পারে, কিছু কি জানতে পেরেছেন এই বিষয়ে? ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজবাড়ির দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটের দৌলতদিয়ার 4 নম্বর ফেরিঘাট এলাকায়। আমি একটা বিষয় বলে রাখতে চাই, গত শনিবার দিবাগত রাত 11:30 হতে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পাওয়ায় এবং এই নৌ রুটে নৌযান চলাচল বিঘ্ন ঘটার কারণে কিন্তু নৌযান বন্ধ করে রাখা হয়েছে সাময়িক সময়ের জন্য। আমরা কথা বলেছিলাম BIWTC দৌলতদিয়া ঘাট কর্তৃপক্ষের সাথে, তারা আমাদেরকে এমনটাই জানিয়েছেন। ফেরি চলাচলের পাশাপাশি কিন্তু দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে নৌযান সহ সকল প্রকার যান চলাচলই কিন্তু বন্ধ রয়েছে। এই যান চলাচল বন্ধ থাকতে যানবাহনের দীর্ঘ সারি কিন্তু আমরা দেখতে পেয়েছি। এই দীর্ঘ সারিতে পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহী বাস কিন্তু নদী পারের অপেক্ষায় রয়েছে। যাত্রীবাহী বাসের
আসলাম তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এই নৌরুটে কিন্তু প্রায় দীর্ঘ 10 ঘন্টা হয়ে গেছে তারা ঘাট এলাকায় কিন্তু নদী পারের অপেক্ষায় রয়েছে। আরেকটা বিষয় কিন্তু আমরা বলে রাখতে চাচ্ছি, এই নৌরুটে সকল প্রকার যান চলাচল বন্ধ থাকলেও আমরা লক্ষ্য করেছি যে এই নৌরুটে কিছু অবৈধ যে ট্রলার রয়েছেন তারা যাত্রীদেরকে ফুসলিয়ে এই নৌরুটে পাটুরিয়া দৌলতদিয়া থেকে পাটুরিয়াতে যাত্রী পারাপার করছে। আমরা কিছু স্পিড বোট দিয়ে যাত্রী পারাপার করতে দেখেছি। মাহফুজ, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবারে জানবো রাজধানীর শীতের খবর। কারণ বাজার থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী হেদায়েত উল্লাহ সীমান্ত। অতিরিক্ত ঠান্ডা জনজীবনে কি ধরনের প্রভাব ফেলেছে, কি জানতে পেরেছেন এই বিষয়ে আমাদের জানান। নুজাত, বছরের শুরুতেই সারা দেশে ঝেঁকে বসেছে শীত, যেটি আরও বাড়তে পারে। আবহাওয়া অফিস যেমনটি বলছিলেন, আজকে রাজধানীতে তাপমাত্রা 12তে নেমে এসেছে, যেটি এই সময়ের মধ্যে যে তাপমাত্রা 4 ডিগ্রিতে নেমে আসার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিসে আরও বলছে দেশের বিভিন্ন জেলায় 5টি শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে এই সময়ের মধ্যে। রাজধানীতে শীতের তীব্রতা বলতে গেলে আমরা দেখছি যে সকাল থেকে যে বিভিন্ন নিম্ন আয়ের যে শ্রেণী পেশার মানুষ রয়েছে তারা সবচেয়ে বেশি কষ্টে রয়েছে, অর্থাৎ একেবারে প্রয়োজন ছাড়া সকালে কেউ ঘর থেকে বেরোতে দেখা যায়নি। কিন্তু যারা শ্রমজীবী নিম্ন আয়ের মানুষ তারা সবচেয়ে বেশি কষ্টে রয়েছে, খেটে খাওয়া মানুষগুলো। রাজধানীতে শীতের তাপমাত্রা বলতে গেলে আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, তাদের যে 1 মাস মেয়াদী যে পূর্বাভাস দেওয়া হয়েছে সে অনুযায়ী জানুয়ারি মাসে 2 থেকে 3টি মৃদু থেকে মাঝারি ও 1 থেকে 2টি মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এ সময়ের মধ্যে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এছাড়া দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে। সংস্থাটি আরও জানায়, চলতি মাসে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদ নদী অববাহিকা সহ দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। তবে কখনো কখনো কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। ঘন কুয়াশার কারণে দিন এবং রাতের তাপমাত্রা পার্থক্য কমে শীতের অনুভূতি বৃদ্ধি পেতে পারে। জানুয়ারি মাসে দেশের প্রধান নদ নদী স্বাভাবিক পানি প্রবাহ বিরাজ থাকতে পারে। নুজাত, রাজধানীতে আমরা সকাল থেকে দেখেছি বিভিন্ন এলাকায় যে এখনও ঘন কুয়াশা বিদ্যমান রয়েছে, যার কারণে কিন্তু যে মানুষজন অনেক কষ্টে দিনাতিপাত করছে। যে আবহাওয়া যেমনটি বলছিল জানুয়ারি মাসে সেটি আরও তীব্রতা বাড়তে পারে। নুজাত, আরেকটি বিষয় আমি আপনাকে জানিয়ে রাখি যে ফার্মগেট এবং কারণ বাজারে এই মুহূর্তে যে তীব্র শীতের মধ্যেও কিন্তু এই ফার্মগেট এলাকা অবরুদ্ধ করে রেখেছে শিক্ষার্থীরা, তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। আমরা জানি যে গত কয়েকদিন আগে একজন শিক্ষার্থী নিহতের ঘটনায় তারা এই মুহূর্তে সেই তীব্র শীতের মধ্যেও ফার্মগেট এলাকায় যে অবরোধ করে রেখেছে। নুজাত, এ ছিল আমার কাছে এখানকার সর্বশেষ। দর্শক, রাজধানীর কারণবাজার এলাকা থেকে শীতের খবর নিয়ে যুক্ত ছিলেন সহকর্মী হেদায়েত উল্লাহ সীমান্ত। হবিগঞ্জে গ্রেফতার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহাদি হাসানকে আদালতে নেওয়া হয়েছে। তাকে সকাল 7:30টায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়। কিছুক্ষণ পর তার জামিনের শুনানি হবে। গতকাল সন্ধ্যায় হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকার একটি বাসা থেকে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরে তাকে হবিগঞ্জ সদর মডেল থানায় সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় গ্রেফতার দেখানো হয়। এ খবর ছড়িয়ে পড়লে রাতেই মাহাদিকে গ্রেফতারের প্রতিবাদে সদর থানার সামনে জড়ো হন বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা। তারা থানা ফটকে মাহাদির মুক্তির দাবিতে বিক্ষোভ করেন। শুক্রবার সকালে ছাত্রলীগের কমিটিতে নাম থাকায় জুলাই অভ্যুত্থানের সক্রিয় সদস্য নয়ন নামে এক নেতাকে ডেভিল হান্ট অভিযানে আটক করে পুলিশ। দুপুরে তাকে ছাড়িয়ে আনতে গেলে শায়েস্তাগঞ্জ থানার ওসির সাথে উত্তপ্ত বাক্য প্রয়োগ করেন মাহাদি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ তথ্য ও সাইবার নিরাপত্তায় পেশাদার স্নাতকোত্তর প্রথম ও দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থীদের সার্টিফিকেট দিয়েছে। এ লক্ষ্যে শনিবার রাতে বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ অডিটোরিয়ামে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। সম্মানিত অতিথি ছিলেন আইসিটি ডিভিশনের সচিব শীষ হায়দার চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আব্দুর রাজ্জাক। অতিথিরা 67 জনকে 1.5 বছর মেয়াদী প্রফেশনাল মাস্টার্স ডিগ্রি সার্টিফিকেট তুলে দেন। সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয় এই আয়োজন। আপনাদের সদয় উপস্থিতির জন্য তখন আমি এটি প্রকাশ করি।
আন্তর্জাতিক প্রসঙ্গ। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে নিউ ইয়র্কে নেওয়া হয়েছে। শনিবার ভোরে হামলা চালিয়ে তাদেরকে আটক করে তুলে নিয়ে যায় যুক্তরাষ্ট্রের সেনারা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলায় শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর না হওয়া পর্যন্ত দেশটি চালাবে যুক্তরাষ্ট্র। হামলার ঘটনা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে অভিহিত করেছেন বিশ্ব নেতারা। ভেনেজুয়েলার 53তম প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে দীর্ঘদিন ধরেই সন্ত্রাসী হিসেবে আখ্যা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। তার বিরুদ্ধে প্রধান অভিযোগ যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে অবৈধভাবে মাদক পাচার করা। এই বিষয়ে মার্কিন আদালতে বেশ কিছু মামলাও রয়েছে মাদুরোর নামে। মাদুরোকে গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্রের আইনে বিচার করতে অনেক বছর ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছে মার্কিন প্রশাসন। সম্প্রতি তাকে ধরিয়ে দিলে $5 কোটি পুরস্কারের ঘোষণাও দেন ডোনাল্ড ট্রাম্প। তবে বরাবরই মার্কিন প্রশাসনের ধরাছোঁয়ার বাইরে ছিল 2013 সাল থেকে ভেনেজুয়েলার ক্ষমতায় থাকা নিকোলা মাদুরো। কিন্তু এবার আর শেষ রক্ষা হয়নি। নজিরবিহীনভাবে ভেনেজুয়েলায় হামলা চালিয়ে প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে আটক করেছে যুক্তরাষ্ট্র। সামাজিক মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প জানান, শনিবার ভোরে মার্কিন সেনাবাহিনীর ডেল্টা ফোর্স এই অভিযান চালায়। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে ফৌজদারি অপরাধের মামলায় মাদুরোর বিচার করতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর এরই মধ্যে মাদুরোর বিরুদ্ধে মাদক ও অস্ত্রের নতুন মামলা দায়ের করেছে মার্কিন প্রশাসন। গ্রেপ্তারের পর তাকে নিউ ইয়র্কে নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মাদুরোকে গ্রেপ্তারের মাধ্যমে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান শেষ হয়েছে বলে জানিয়েছেন দেশটির রিপাবলিকান সিনেটর মাইক লি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর বরাতে তিনি জানান, ভেনেজুয়েলায় আর কোনো হামলা চালানো হবে না। এদিকে ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীর বেঁচে থাকার প্রমাণ চেয়েছেন। পাশাপাশি দেশ জুড়ে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করে নাগরিকদের সরকারের নেতৃত্বের উপর আস্থা রাখার আহ্বান জানিয়েছেন মাদুরোর সহযোগীরা। তাদের দাবি, ভেনেজুয়েলায় বিশ্বের বৃহত্তম তেলের মজুদ দখল করতেই যুক্তরাষ্ট্র এই হামলা চালিয়েছে। এর আগে ভেনেজুয়েলার স্থানীয় গণমাধ্যম জানায়, ভোরে রাজধানী কারাকাসের দুটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে হামলা চালায় যুক্তরাষ্ট্র। বেশ কিছু বেসামরিক স্থাপনাতেও হামলার অভিযোগ তুলেছে ভেনেজুয়েলা কর্তৃপক্ষ। এই হামলার নিন্দা জানিয়েছে রাশিয়া ও ইরান। যে অজুহাতে হামলা চালানো হয়েছে তা গ্রহণযোগ্য নয় বলছে মস্কো। এদিকে প্রথাগত কোনো স্থলযুদ্ধ ছাড়াই ভেনেজুয়েলায় বড় পরিসরে হামলা এবং প্রেসিডেন্টকে এইভাবে তুলে নিয়ে আসার ঘটনায় বিশ্ব রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হয়েছে। অনেক বিশেষজ্ঞ বলছেন, ট্রাম্পের উচ্চাবিলাসী এই অভিযান আন্তর্জাতিক আইনের কফিনে শেষ পেরেক। এতে রাষ্ট্রীয় সার্বভৌমত্বের নীতি তছনছ হয়ে গেছে। আশরাফ শুভ, দীপ্ত, বার্তাকক্ষ। খেলার খবর। নিলামে 9 কোটি 20 লাখ রুপিতে কিনলেও মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। বিসিসিআইয়ের নির্দেশে তাদের এমন সিদ্ধান্তে রীতিমতো তোলপাড় সৃষ্টি হয়েছে। এর মধ্যেই কথা উঠেছে ফেব্রুয়ারিতে ভারতে হতে যাওয়া টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে। না, সে থাকবে না কেন, বাট যেটা মানে এই মুহূর্তে যেটা আমরা যতটুকু ইনফরমেশন আছে, আমাদের কাউন্টার পার্ট হচ্ছে বিসিসিআই এবং আমরা আইসিসির আন্ডার ইভেন্ট খেলি। আর মুস্তাফিজুর রহমান ফ্রান্সিসে ক্রিকেট খেলতে যাওয়া ছিল, এইটুকু ইনফরমেশন আমাদের কাছে আছে। আর এরপরে কোনো অফিসিয়াল স্টেটমেন্ট বা ইনফরমেশন আমরা পাই না। পাওয়ার পরে আমরা আপনাদের সাথে যোগাযোগ। আমি একটা কুইক অ্যান্সার করছি এখানে, একটা শর্ট, যেটা হচ্ছে যে বিশ্বকাপ অর্গানাইজ করছে আইসিসি পোস্ট ইন্ডিয়া। তো আমাদের যদি কোনো কোথাও যোগাযোগ করতে হয়, সেটা আমরা আইসিসির সাথে যোগাযোগ করবো। Their safety security is extremely important. তো আমাদের যেহেতু একটা বোর্ডে একটা কল আছে, ডিসকাশন কল, তখন হয়তো আমরা আরো ইনফরমেশন আমাদের থেকে তারপরে হয়তো আমরা একটা মিডিয়া রিলিজ দিতে পারি বা আমরা আরেকটু পরিষ্কার হবো ওভারঅল সিস্টেম। আমরা ইনফ্যাক্ট বিপিএল নিয়ে এখানে এতটাই ব্যস্ত, তো আমাদের কাছে পুরো ইনফরমেশনটা নেই। তো এই জন্য আমরা ইমার্জেন্সি কল করেছি রাত্রি 9:30টায়। এখনকার মতো পরবর্তী সংবাদ বেলা 12টায় বাণিজ্য সংবাদ দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্যের জন্য চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাই।